জান্নাতের নদী নীলনদ। এই মহিমান্বিত নদীর অববাহিকায় প্রায় ৫,০০০ বছর ধরে গড়ে উঠেছে প্রাচীন মিশরীয় সভ্যতা, যা বিশ্বের অন্যতম প্রাচীন ও উন্নত সভ্যতা হিসেবে আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। এই নীলনদের উত্তর অংশে বিকশিত হয়েছে নুবিয়ান সভ্যতা, আর দক্ষিণ অংশে প্রতিষ্ঠিত হয়েছে কুনিশ সভ্যতা, যা মানবজাতির প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সাক্ষী বহন করে। এই নীলনদী আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালামকে তার মা ইউকাবাইন একটি পেপিরাসের বক্সে ভাসিয়ে দিয়েছিলেন এবং ভাসতে ভাসতে তিনি পৌঁছে গিয়েছিলেন ফেরাউনের রাজপ্রাসাদে। পেপিরাসের বক্সে করে যে নীলনদে হযরত মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিয়েছিলেন তার মা ইউকাবাইন, আমরা সেই নদীতেই রয়েছি। হযরত ঈসা এবং মারিয়ম আলাইহিস সালাম এই নদীতেই নৌকা ভ্রমণ করেছেন। নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার সন্তানদের নিয়ে এই নীল নদের তীরেই বসতি স্থাপন করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর তাকে এই নীল নদেই সমাহিত করা হয়। খোলাফায়ে রাশেদার যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মাধ্যমেই চিরতরে বন্ধ হয়েছিল নীল নদে সতীদান প্রথা এবং ফিরে পেয়েছিল নীল নদের ভরা যৌবন, যা আজও কানায় কানায় প্রবাহিত। মানুষ আসতেছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরঘর মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে পহেলা বৈশাখের দিন। আমরা আজকে পহেলা বৈশাখকে নতুনভাবে উদযাপন করার জন্য, বা আমরা যে মনে প্রাণে বাঙালি, আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন আমরা উদযাপন করার জন্য আমরা যাচ্ছি নীলনদের তীরে। যে নীলনদের অববাহিকায় ৫,০০০ বছরের প্রাচীন ফেরাউনিক সভ্যতা গড়ে উঠেছিল, যে নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নবপ্রস্তর যুগের নাকাদা এবং বদ্রী সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমরা সেই নীলনদে যাচ্ছি। তো ইনশাল্লাহ নীলনদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব নবপ্রস্তর যুগের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদের ইতিহাসও জড়িত কিন্তু এই নীলনদকে কেন্দ্র করে। আপনারা জানেন মিশর আর্দুল আম্বিয়া, এখানে প্রায় কোরআন এবং হাদিসে বর্ণিত প্রায় ১০ জন নবী এবং রাসূল এই ভূমিতে আগমন করেছেন। বিভিন্ন সময়ে অনেকে থেকেছেন এবং আমরা যে কায়রো নগরীতে আছি, ঠিক এই নগরীর পাশে ম্যানফেসে হাকিমুল হুকামা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং তিনি এখানে বসবাস করেছেন। তো আমরা সে সকল ইতিহাসগুলোরই বারবার স্মৃতিচারণ করছি আমাদের বিভিন্ন ভিডিওতে। তার ধারাবাহিকতায় আমরা আজকে যাচ্ছি নীলনদে। তো আমার সাথে রয়েছে আমার সহপাঠীবৃন্দ, সকলের সাথেই আপনাদের ধীরে ধীরে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি হাজার বছরের ঐতিহ্য গাথা সেই নীলনদে। আজকে বাংলাদেশে পয়লা বৈশাখকে ভিন্নভাবে উদযাপন করার জন্য আজকে আমাদের এই সফরে আমাদের সাথে আছেন আমার সহপাঠী মোহাম্মদ জিয়াউল্লাহ রিফাই। আসলে এখানে একটা কথা কারেকশন, আমরা সবাই বেরিয়েছিলাম কিন্তু বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার জন্য, যেহেতু প্রতি বছর ওইখানে আমরা ওই জিনিসটা ওখানে উদযাপন করি। আর গত বছর আমরা আসছিলাম, ওইখানে অনেকগুলো পুরস্কারও পেয়েছিলাম। হ্যাঁ, আমরা তিনজনেতেই অনেকগুলো পুরস্কার পেয়েছিলাম। তো সেই হিসেবে আমরা এবারে বেরিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে এবারও বাংলাদেশ এম্বাসির মধ্যে অনুষ্ঠান হবে, কিন্তু গত বছর কিন্তু নোটিশ দিয়েছিল, আপনি খেয়াল করছে কিনা? এবছর কিন্তু নোটিশ দেয় নাই। তাও আমাদের একটা যে একটা টান রয়েছে, মহব্বত রয়েছে, সেই হিসেব করে আমরা তাও বেরিয়ে গেছি। হয়তো নোটিশ ছাড়াই অনুষ্ঠান কি করতে পারে, কিন্তু এসে তো এক প্রকার আমাদের মেরে ছেকার মতো হয়ে গেল। আমাদের ভিডিওটা যদি এম্বাসির কেউ দেখে থাকেন, তাহলে সামনের বছর থেকে অবশ্যই আবার অনুষ্ঠান করবেন। আপনাদের অনুরোধ রইল। আমরা কিন্তু আইসা ফিরে গেছি, আপনারা হয়তো দেখেন। অনুষ্ঠানটা আসলে অনেক অসাধারণ ছিল, সেই জন্যই তো আমরা এই বছর বেরিয়েছি। কিন্তু এখন তো একদম একটা প্রেমের ছেকার মতো হয়ে গেছে অবস্থা। এসে দেখলাম সব একটা মানে কুত্তা বিড়ালের নেই অবস্থা, একটা পাখিও নেই। পুলিশ মামা বসে আছে, পুলিশ মামা বলতেছে এখানে সবকিছু বন্ধ, আজকে ওখানে কোনো অনুষ্ঠান হবে না। আসলে
তাই এখন আর কি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এখন মানে নীল নদের দিকে যাচ্ছি আর কি আসলে। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে নীল ট্যাক্সি স্টেশন, এটা মাদ্রিদে অবস্থিত। তো সবাই আমরা যাচ্ছি এখন নীল নদের দিকে। বন্ধুরা আমরা হচ্ছে নাইল যে ট্যাক্সি স্টেশন আছে সেখানে আসছি। এখান থেকে বোট ভাড়া নিয়ে ঘোরা যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে সেই ট্যাক্সি স্টেশন, এখান থেকে বোট ভাড়া নিয়ে ঘোরা যাবে। যদিও আমরা এখানে ঘুরবো না, আমরা একটু দেখতে আসছি এখানে। আপনারা চাইলে এই যে নাইল ট্যাক্সি স্টেশন দিয়ে এখানে ঘুরতে পারবেন। এই যে দেখুন বিভিন্ন সাইজের বড় ছোট বোট রয়েছে, এখান থেকে চাইলে আপনারা বোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। এখানকার ভাড়া হচ্ছে ঘন্টা বা আধা ঘন্টা ব্যাপী হয়ে থাকে। এর আগে আমি একবার ভাড়া নিয়েছিলাম, এখানে বার্গেনিং করতে হয়। অনেক সময় তারা 1000 টাকা বলে, অনেক সময় তারা 500, 300, এক এক সময় এক এক দাম বলে। তবে আমি এর আগের বার 300 টাকায় বোট ভাড়া নিয়েছিলাম এখান থেকে। যদিও আমার কাছে মনে হয়েছে, ঠিক করে ধরেন, হ্যাঁ, যদিও আমার কাছে মনে হয়েছে, আসেন এদিকে আসেন, হাঁটেন। যদিও আমার কাছে মনে হয়েছে যে এখানকার ভাড়াটা একটু বেশি। পাশে কিন্তু একটা ওই যে এখান থেকে ওই উপারে যায়, ওইটা মাত্র 10 টাকায় না 9 টাকায় যায়। আমরা ওইটা দিয়ে নীল নদে তো ঘুরবোই, পাশাপাশি ওই ওপারের দিকেও যাওয়ার চেষ্টা করব। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে নাইল ট্যাক্সি স্টেশন। এই যে দেখুন, এই যে এখানে দেওয়া আছে যে নাইল ট্যাক্সি। এখান থেকে আসে যদি কেউ প্রাইভেটভাবে বোট ভাড়া নিতে চায়, স্পিড বোট আছে এখানে, বিভিন্ন টাইপের বোট আছে এখানে। এই যে দেখুন এখানে বোট আছে বিভিন্ন টাইপের, আপনারা চাইলে ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। শায়েক একজনের একটা ভাড়াটা জিগান, দেখেন আজকে কত চাই। হ্যাঁ মানে আমরা 3 জন চাইলে একটা বোট ভাড়া করতে পারবো। كم؟ بالموتور ولا بالشراع؟ الشراء 1200 الموتور 1500 هاف ان اور মোটরেরটা প্রায় মানে 1000 টাকা মতো বলছে। হ্যাঁ মোটরেরটা 1500 হচ্ছে আধা ঘন্টার জন্য। بس امشي بها كتير নাম আনা نصف ساعة نص ساعه ايوه ودي ساعه আর আর হচ্ছে মোটর ছাড়া যেটা, বিজনি মোটর بدون الموتور আর মোটর ছাড়াটা হচ্ছে 1200 টাকা। মোটরের যেটা আছে হ্যাঁ, এর আগের বার কিন্তু আমরা ঘুরেছিলাম মাত্র فقط 300 نصف ساعة نعم نصف الموتور بالموتور وبدون موتور ساعة أم نصف ساعة؟ ساعة أيوة بدون موتور لكن 1500 1500 و200 200 غير موتور بغير موتور। ঠিক আছে। আসলে অনেক দাম বলতেছে। হ্যাঁ আজকে অনেক বেশি দাম বলতেছে, যদিও আমি 1 বছর আগে ঘুরছি। আর এটা ঘুরে সত্যি কথা মজা নাই, বিষয়টা বুঝছেন? মানে এই একা একা ঘুরে মজা নাই। তো আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন যে বোট, ওই বোট দিয়ে ওপার যাবো। চলো আমরা ওই যে নাইল ট্যাক্সি স্টেশন, ওখানে আপনাদেরকে বলেছি যে আমরা এর আগের বারও গিয়েছিলাম। তো ওইখানটাতে আমার কাছে মনে হয়েছে যে অতিরঞ্জিত। মানে হচ্ছে ওখানে গিয়ে বোট একটা ভাড়া নেওয়া হয়, যার কাছে যেরকম দাম চাই সেরকম আর কি রাখে। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য নদীর মাঝখানে নিয়ে সোজা মানে ইঞ্জিন বন্ধ করে বসায় রাখে। তো এটা কিছুটা বিরক্তকর একটা ব্যাপার, নিজেরা 3-4 জন একা একা এরকম বসে থাকা। যদি কেউ কাপড় নিয়ে আসে তাহলে ঠিক আছে, কিন্তু এরকম মানে একদম পারফেক্ট আমার কাছে মনে হইতেছে না। টাকাও অনেক বেশি খরচ হয়, সেজন্য আমরা যাচ্ছি হচ্ছে লোকাল মানুষের সাথে। এই যে এটা হচ্ছে পার হবে, মানে নীলনদটা পার হয়ে আমরা উপরের দিকে যাব। ওপারে গ্রাম সাইড আছে, তো পাশাপাশি আমরা নীলনদটা দেখবো এবং গ্রাম সাইডও ঘুরে ঘুরে দেখবো। তো আমরা যাচ্ছি এখন সেই স্টেশনের দিকে। এই যে দেখুন এগুলো হচ্ছে ভাড়া নিয়ে, এই বোটগুলো এখানে অনেক বোট আছে, এগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। ওই যে দেখুন চলতেছে। السلام عليكم. ما اسمك؟ هاني. ما اسمك؟ هاني. هاني؟ بعدين هاني. للساعة كام؟ الساعة كام؟ من غير فلوس. أجرة كام؟ أنت كام فرد؟ 3؟ أيوه 500. 500 لمدة ساعة.
বন্ধুরা এখানে বলতেছে 500 টাকা, ওখানে কিন্তু বলছে 1500 টাকা। আমরা হচ্ছে এই যে স্থানীয়দের সাথে এখান থেকে একদম আমরা নীল নদের ওপারে যাব। এই যে ছোটো ছোটো লঞ্চের মতো আছে, এগুলো হচ্ছে এখান থেকে ছেড়ে যায়। তো আমরা সেদিকে যাচ্ছি। এই যে দেখুন স্থানীয় লোকাল যে লোকজন তারা কিন্তু এখানে রয়েছে। এই যে আমরা এখান থেকে ওই যে নিচে হচ্ছে ওই যে নিচে টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে টিকিট কাটবো। আর এই দিকে হচ্ছে যে বোটগুলো বা এখানে অনেকগুলো ক্রুজ আছে, ব্লু নীল, এগুলোতে হচ্ছে বিভিন্ন টাইপের ডিনার পার্টি থাকে। শেক্সতিসা একসাথে দিয়ে দেন বা ধরেন আমার। হ্যাঁ রোহ ফাকত, রোহ ফাকত, روح فقط روح فقط بقول لك روح فقط انا بقول لك انا فكرت فيها برضه. বন্ধুরা আমরা টিকিট কেটে ফেলছি। দেখুন এখানে লংসও বা যে লংস মিনি লংস এটাকে, এটা চলে এসছে। তো হ্যাঁ টিকিট নিয়ে আসেন। আচ্ছা টিকিট নেই না? এই যে দেখুন অনেক মানুষ আসতেছে, আমরা ভিড়ের ভিতর থেকে ঢুকছি, কেউ নামতেছে কেউ উঠবে, এমন একটা অবস্থা। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। এই আমরা উপরে যাই, চলেন উপরে ভালো, উপরে সুন্দর। বন্ধুরা একজনে বললো যে উপরে যাই, দেখুন এখানে হচ্ছে যাত্রীরা সব এসে বসে গেছে। তো আমরা উপরে যাই, উপর থেকে ভিউটা ভালো পাওয়া যাবে। উপর থেকে কোপটা ভালো নামছে। ওয়াও ওখানে চলেন। মাশাআল্লাহ। এটা হচ্ছে সামনের দিক, আমরা এইদিকে বসি। বন্ধুরা এই হচ্ছে আমরা চলে এসেছি একদম উপরে, আর আমাদের পাশেই হচ্ছে এই হচ্ছে নীল নদ। এই যে দেখুন আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা নীলনদের উৎস মূলত প্রধান দুটি উপনদী থেকে, শ্বেত নীলনদ ও নীলনদ। শ্বেত নীলনদের উৎস ভিক্টোরিয়া হ্রদ অর্থাৎ বুরুন্ডি, রুয়ান্ডা, তাইজেনিয়া, উগান্ডা থেকে, এবং নীলনদের উৎস ইথিওপিয়ার তানা হ্রদ। এ দুটি উপনদী সুদানের খার্তুমের কাছে মিলিত হয়ে নীলনদ গঠন করে। এখানে দেখুন অনেকগুলো, এটা একটা জেঠি ঘাটের মতো, আর ওই দিকে দেখুন ব্লু নীল আছে, মানে একটা ক্রুজ শিপ আছে, এখানে বিভিন্ন রকমের ইভেন্ট থাকে। আর এটা হচ্ছে সেই জায়গা, আর দেখুন এই হচ্ছে সেই নীল নদ। আর আমরা যে বোটগুলোর সাথে কথা বলছিলাম সেই বোটগুলো হচ্ছে এই যে এই বোটগুলো হচ্ছে সেই বোট। এই যে দেখুন এই হচ্ছে, এগুলো হচ্ছে সেই বোট, এদিকেও একটা আছে, এগুলো হচ্ছে। নীলনদ সুদান থেকে উত্তর দিকে সাহারা মরুভূমি পেরিয়ে মিশরে প্রবেশ করে। মিশরে এটি আসওয়ান থেকে কায়রো হয়ে দমিয়াতা এবং রেসেত্তা শাখায় বিভক্ত হয়ে ভূমধ্য সাগরে মিলিত হয়। প্রাচীনকাল থেকেই এর বার্ষিক বন্যা মিশরের কৃষিকে সমৃদ্ধ করেছে, যা এখন বাঁধ এবং খাল মিলিয়ে নিয়ন্ত্রিত। নীলনদ এবং এর ধারাবাহিকতা 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত বা স্পর্শ হয়েছে, যে দেশগুলো হলো বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং মিশর। কেন মিশরকে নীলনদের দান বলা হয় সেটা কি আপনারা জানেন? নীলনদের বার্ষিক বন্যায় মিশরের মরুভূমি প্রাকৃতিকভাবে উর্বর করে তুলেছিল এবং প্রাচীন সভ্যতার ভিত্তি স্থাপন হয়েছিল। এর ফলে মিশরকে বলা হয় নীলনদের দান। সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাবও রয়েছে নীলনদকে কেন্দ্র করে। নীলনদ জীবন ও মৃত্যুর প্রতীক হয়ে হ্যাপি দেবতার সঙ্গে যুক্ত হয়, যা ধর্মীয় অনুষ্ঠান এবং পিরামিড নির্মাণেও প্রভাব ফেলে। নীলনদ মূলত সূরা কসাসের 28 নং আয়াতে নবী মুসা আলাইহিস সালামের ঘটনায় উল্লেখিত,
যেখানে তার মাকে আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার পুত্রকে নীলনদে ভাসিয়ে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নীলনদকে জান্নাতের নদীর অনুরূপ বলা হয়েছে। আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন ওই যে মাদ্দি যে ওয়াটার বোট ট্যাক্সি স্টেশন আছে সেখান থেকে আমরা চলতে শুরু করেছি নীলনদে। যেভাবে নীলনদে অবগাহন করেছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম এবং মারিয়ম আলাইহিসসালাম, যেই নীলনদে ভাসিয়ে দেওয়া হয়েছিল পেপিরাসের বক্সে করে, যে নীলনদে হজরত মুসা আলাইহিসসালামকে ভাসিয়ে দিয়েছিলেন তার মা ইউকাবাইন, আমরা সেই নদীতেই রয়েছি। তো আমাদের সাথে অনেকেই রয়েছে, সবার সাথে মিলে আমরা উপভোগ করছি। পবিত্র কুরআনে নীলনদ সরাসরি নামে উল্লেখ নেই, কিন্তু ইয়াম্মু বা নদী হিসেবে উল্লেখ রয়েছে সূরা কাসাসের 7 নং আয়াতে। ওয়া আওহাইনা ইলা মূসা ইলা আখিরিল আয়া, অর্থাৎ এই আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ হলো, আমি মূসার মায়ের প্রতি ওহী প্রেরণ করলাম যে তাকে দুধ খাওয়াও এবং তার উপর ভয়ের সংবাদ এই যে তাকে ভাসিয়ে দাও। তখন তাকে নীলনদে ভাসিয়ে দেওয়া হলো এবং আল্লাহ তাআলা নিশ্চিত করলেন, তুমি ভয় করো না, কোনো টেনশন করো না, নিশ্চয়ই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং রসুলের মধ্যে অন্যতম করে নিব। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলনদের কথা জান্নাতের নদী হিসেবে উল্লেখ করেছেন রিয়াজুস সালিহিনের 1862 নং হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, সাইহানু ওয়াল জাইহানু ওয়াল ফুরাদু ওয়ান নীলু কুল্লুহা মিন আনহারিল জান্নাহ, অর্থাৎ সাইহান ও জাইহান, ফুরাত এবং নীল প্রত্যেকটি জান্নাতের নদীসমূহের অন্যতম। ইসলামের বিভিন্ন নবীদের ইতিহাসের সঙ্গে নীলনদের যোগসূত্র রয়েছে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম তার মায়ের প্রতি আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে বললেন নীলনদে সিন্ধুকে ভরে ভাসিয়ে দেওয়ার জন্য, এবং ভাসতে ভাসতে তিনি পৌঁছে গেলেন ফেরাউনের রাজ দরবারে, যা সূরা কাসাসের 7 থেকে 13 নং আয়াতে বর্ণিত হয়েছে। এবং হযরতে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর তাকেও এই নীলনদে সমাহিত করা হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর হয়ে মিশরে বসবাস করেছেন দীর্ঘ সময়, পালন করেছেন রাজকীয় দায়িত্ব। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর তাকে নীলনদে দাফন করা হয়েছিল। ধর্মীয় বিশ্বাস ছিল এই যে যাতে নীলনদে তার বরকতে কোনো বন্যা না হয়। পরবর্তীতে হযরতে মুসা আলাইহিস সালাম তাকে উদ্ধার করে ফিলিস্তিনের কেনানে দাফন করেছেন বলে ইতিহাস পাওয়া যায়। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি। এই ভাই, আমাদের যে ওখানে যে 300 টাকা বললো, কেউ বললো 1500 টাকা, তো এই যে এই অনুভূতিটা কেমন? ওরা তো এত দূর নিয়ে আসতো না। কি দরকার ভাই 10 টাকা দিয়ে যা পাইলাম কি বলার। ভালো, আমরা কম টাকায় হ্যাঁ অনেক সুন্দর একটা সফর হয়ে সেটাই। গেছে। আরও হচ্ছে এখানকার বিভিন্ন লোকাল লোকজন আছে, বিশেষ করে সানসেটের সময়টা একদম অন্যরকম একটা অনুভূতি। প্রতিটা ক্ষেত্রে একটু মানে যাচাই বাছাই করলে প্রত্যেকটা জিনিসই আমরা ভালো মতো পাওয়া যায়। হুটহাট করে কোনো কিছু রাজি হয়ে গেলে প্রত্যেক জায়গায়, বিশেষ করে এই সকল জায়গাগুলোতে স্ক্যামার ভরা, হ্যাঁ, প্রচুর এই কারণে হচ্ছে সমস্যা। বুলো বিড়াল পাইলে সারে। একটু সে কারণে ধীরস্থির করে নিয়ে চিন্তা করা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটি, আমরা চলে এসেছি একদম ঘাটে। এখান থেকে আবার অন্য রকমের মানে একটা জায়গা শুরু হয়েছে, মানে কায়রোর যে শহুরে সভ্যতা সেটা থেকে ভিন্ন একটা আলাদা একটা শান্ত নিরিবিলি অনুন্নত একটা জনপদ। তো আমরা এই জনপদের ভিতরে একটু ঘুরে দেখব, পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সূর্যাস্তের সময় বন্ধুরা আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি। নীলনদের ভ্রমণ শেষ, এখন আমরা যাচ্ছি, আবার একদল কিন্তু ভিতরে প্রবেশ করছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আবার আমাদের সাথে সাথে কিন্তু একদল ভিতরে প্রবেশ করে যাচ্ছে।
বন্ধুরা, আমরা একটু এই যে নীল নদের পানি তে একটু হাত মুখ ধুয়ে ফেলি। ভাই পানি তো আসলেই ভালো, রিফাই ভাই পানি তো ভালো। বন্ধুরা পানি কিন্তু অনেক ভালো। এটা কিন্তু কায়রোর পাশেই নীলনদ, মানে ঢাকার পাশে যেরকম বুড়িগঙ্গা, বিষয়টা এমন। কিন্তু বুড়িগঙ্গার কথা শুনলেই তো আমাদের বমি চলে আসে, এরকম একটা অবস্থা। অনেক সুন্দর বুড়িগঙ্গার পানি। তো নীলনদের পানিও অনেক সুন্দর, কোনো ময়লা নেই, আবর্জনা নেই, কিছু নেই। মানুষ এখানে ময়লা ফেলে না, আলাদাভাবে ড্রেন দিয়ে এখানে কোনো রকমের ময়লা আনে না। তো আশেপাশের বাঁধগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। আমরা কিন্তু শহর থেকে অনেকটা বাইরে চলে এসেছি, কিন্তু এখানকার বাঁধগুলো অনেক সুন্দরভাবে করা হচ্ছে। বিশেষ করে ছুঁয়ে দেখছি কি এক অন্য রকমের প্রশান্তি অনুভব করছি। সেই 5000 বছরের প্রাচীন সভ্যতার নানা স্মৃতি কথা। হয়তো ফারাওরাও তাদের ওই যে ট্রেডিশনাল যে বোটগুলো আমরা এখন মিউজিয়ামে দেখতে পাই, সেই বোটগুলোতে করে এই নীল নদে অবসর সময় অবগাহন করতো তাদের রানীদের সাথে। বিভিন্ন প্রমোদ তরীর মতো তারা এগুলো ব্যবহার করতো, কিংবা মাছ শিকারের জন্য এই নীল নদে তারা আসতো। মনে হচ্ছে সেই যে ওই ইতিহাস ঐতিহ্যের যে একটা ছোঁয়া, সেটাই এখানে এসে পাচ্ছি। তো পরন্ত বিকেলে আর বেশি কিছু বলার নাই। এখানকার পানিটা আসলেই অনেক স্বচ্ছ। মিশরীয়রা এখনও তাদের নীলনদকে দূষণের হাত থেকে রক্ষা করেছে। এটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি তাদের জন্য। তো আশাবাদ ব্যক্ত করি যে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, পৃথিবী যেভাবে দূষণ ছড়াচ্ছে, আমরাও আমাদের আশেপাশের যে নদীনালা খাল বিলগুলো আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করি। যতটা সম্ভব সেগুলোতে ময়লা ফালানো থেকে আমরা এড়িয়ে চলি। পাশাপাশি আশা করব নীলনদও যেন এভাবে এরকম স্বচ্ছ জলের ধারা অব্যাহত থাকে, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং এটা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশাই করছি। হযরতে মূসা আলাইহিসসালামের উত্তরসূরি ইউশা ইবনে নুন আলাইহিসসালাম মিশরীয় নীলনদের অববাহিকার অঞ্চলগুলোতেই বনী ইসরায়েলকে নেতৃত্ব দেন, এবং খিজির আলাইহিসসালামের সাথে উল্লেখিত ঘটনার সঙ্গে নীলনদের অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার ইতিহাস পাওয়া যায়। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিসসালামের পিতা নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানদের নিয়ে তিনি নীলনদের অববাহিকায় বসতি স্থাপন করেছিলেন এবং কৃষিকাজের জন্য নীলনদের পানিকে ব্যবহার করেছেন। হযরতে মারিয়াম ও ঈসা আলাইহিসসালাম এই নীলনদে করেই সাফিনা ভ্রমণ করেছিলেন। 20 হিজরিতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের খরা দেখে খলিফা ওমর ইবনুল খাত্তাবকে জানান। স্থানীয়রা মনে করত নদীকে বিবাহ না করালে বন্যা হয় না। এর পিছনের নেপথ্যের ঘটনা হচ্ছে নীলনদকে প্রতি বছর একটি সতী কন্যা দান করতে হতো। এটি একটি কুসংস্কার এবং ধর্মবিশ্বাস অনুযায়ী যদি এখানে সতী কোনো কন্যাকে দান করা হতো তাহলে নীলনদের বন্যা হতো, এবং নীলনদের বন্যার মাধ্যমে কৃষিজমি উর্বর হতো এবং নীলনদ কানায় কানায় পূর্ণ হয়ে যেত। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বলন্ত এই কারামতের মাধ্যমে চিরতরে এই সমস্যার নিরসন হয়, এবং সে থেকে আজ পর্যন্ত নীলনদের পানি কানায় কানায় পূর্ণ হয়েছে। ওমর ইবনুল খাত্তাব নীলনদকে চিঠি দিয়ে তিনি লেখেন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি আমার চিঠি। তুমি যদি নিজের স্বাধীন ইচ্ছায় প্রবাহিত হও তবে খলিফা হিসেবে আমি আদেশ দিচ্ছি তুমি প্রবাহিত হও, আর তুমি যদি মহান আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও তবে আমরা তার কাছে দোয়া করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নীলনদে ফেলার সাথে সাথে পরের দিন থেকে 16 হাত উচ্চতায় পানি প্রবাহিত হয়। বন্ধুরা, আমরা এখন নীলনদের পাশ ধরে হাঁটছি। এই যে দেখুন, নীলনদের অববাহিকায় বয়ে চলছে কলকল স্রোত। আর আপনাদেরকে ঠিক একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, সামনে ছোট ছোট নৌকাতে করে
যে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো হচ্ছে মাছ ধরার জন্য। আমাদের দেশে যে চাইগুলো থাকে না, এই চাইয়ের মতো করে এগুলো হচ্ছে নীল নদীর ভিতরে তারা পাতবে মাছ ধরার জন্য, মাছ শিকার করার জন্য। উপরে দেখতে পাচ্ছেন যে বিমান যাচ্ছে, আর নিচে পাশে নীলনদ। সালামু আলাইকুম, কাইফাল হাল? এই যে দেখুন এগুলো হচ্ছে হাদা আখুযু সামাক। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ ধরার জন্য এরকম। বন্ধুরা দেখতে দেখতে এবার আমাদের ফেরার পালা। আমরা যে পথে এসেছিলাম ঠিক একই পথ ধরে সন্ধ্যাকালীন নীলনদে বোটে চড়ে আমরা চলে যাচ্ছি আমাদের আগের গন্তব্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।